আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন এই মুহূর্তে বাংলাদেশের চলমান পরিস্থিতি খুবই খারাপ এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কারো মনেই হয়তো শান্তি নাই। যে চারদিকে যেই হারে আগুন বৃদ্ধি পাচ্ছে এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশের প্রত্যেকটা জেলা উপজেলায় ঘটতেছে। এই যে এয়ারপোর্টে আগুনের যে বিষয়টা এটার পরপরই দেখতেছি যে চারপাশে মানে চতুর্দিকে শুধু আগুনের খবর আর আগুনের খবর আসতেছে। তো আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য জাস্ট কিছু কথা বলা যেগুলো মিডিয়া কাভারই করতেছে না, ওই কথাগুলো বলার জন্য আমি আসছি। কারণ আমি যতগুলা নিউজ দেখছি সবগুলাতে জাস্ট যেই মিডিয়াগুলো আছে, টিভি মিডিয়াগুলো, ওরা তাদের মতো করে নিউজ করে চলে যাচ্ছে। আমি কোনো সাংবাদিক না, আমি কোনো নিউজ পোর্টাল না, জাস্ট আমি যে সত্যটা জানি সেটা আপনাদেরকে জানাচ্ছি। আমি আগে উত্তরাতেই থাকতাম। উত্তরা থেকে চলে আসার পর ওইখানে আমার অনেক ভাই ব্রাদার আছে। তা আমি যখন শুনলাম দুপুরের দিকে যে এয়ারপোর্টে আগুন লাগছে, তা আমি ভাবছিলাম যে ছোটোখাটো আগুন হয়তো নিভে যাবে। যখন বিকাল হইতে হইতে পুরা নিউজ স্পিড ভরে গেছে যে ভয়াবহ আকারে আগুন ধরছে এয়ারপোর্টে, তখন আমি কল দিলাম আমার এক ফ্রেন্ডকে। আমি বললাম, মামা তোদের এখানে নাকি আগুন লাগছে। তো সে বলতেছে, আগুন লাগছে? কে বলছে? আগুন তো লাগে নাই, আগুন লাগাই দেওয়া হয়েছে। আমি বলছি, কি আগুন লাগাই দেওয়া হয়েছে, কাহিনী কি? সে আমারে বলতেছে ওর বাসা হচ্ছে টঙ্গীতে। সে হচ্ছে বাংলা আইএলসের স্টুডেন্ট। বাংলা আইএলস থেকে যখন বের হইছে আগুনটা লাগছে নাকি লাঞ্চের সময়। তো সে বাংলা আইএলসের দিকে বের হয়ে ও গুলশানের দিকে যাবে। সামহাও সে এয়ারপোর্টের ওইখানেই ওইখান থেকে বাসে উঠবে। আমি জানি না ওইখান থেকে কেন বাসে উঠছে, ওইটা জিজ্ঞেস করি নাই। তো বলতেছে আগুন যখন লাগছে সবাই মানে দূর থেকে দেখাচ্ছে যে আগুন লাগছে, আগুন লাগছে। তো তখন আগুনটা খুবই ছোট পরিসরে ছিল। তো কিউরিসিটি বশত হয়তো সে গেছে। সে বলতেছে আগুন যখন লাগছে তখন ওই একটা কুরিয়ার গেট নামে একটা গেট আছে, সেখানে নাকি ছোট পরিসরে আগুনটা লাগছে। লাগার পরে 1 ঘন্টা ওইখানে আগুনটা জ্বলছে আর কি। জ্বলার পরে সে বলতেছে যে এরপর আমরা ওইখানে দাঁড়ায় আছি যে আগুনটা তো এতক্ষণ হয়ে গেল যে এখনও কোনো ফায়ার সার্ভিস আসে নাই। 1 ঘন্টা পরে গিয়ে ফায়ার সার্ভিস আসছে। ফায়ার সার্ভিস আসার পরে ফায়ার সার্ভিস আসার পরে ফায়ার সার্ভিসকে ঢুকতে দেয় নাই। 3টা ফায়ার সার্ভিসের গাড়ি আসছে, একটাকেও ঢুকতে দেয় নাই। যখন আগুনটা বেড়ে গেছে, বেড়ে 3 নাম্বার গেট পর্যন্ত চলে আসছে, যেটা ওয়্যার হাউস, তখন ফায়ার সার্ভিস এবং সাধারণ জনগণ যখন হইচই শুরু করলো, কি ব্যাপার আপনারা ঢুকতে দিচ্ছেন না কেন, এত বড় আগুন লাগছে এয়ারপোর্টে। তখন এয়ারপোর্টে সিকিউরিটি যারা আছে তারা বলতেছে, না এখানে ঢোকা যাবে না, আমাদের হায়ার অথরিটির নির্দেশ, এখানে এখন ঢোকা যাবে না। হায়ার অথরিটি যখন আমাদেরকে পারমিশন দিবে তখন গেট খুলতে পারবো। মানে ক্যান ইউ ইমাজিন, মানে হায়ার অথরিটির জন্য পুরো একটা মানে দেশের অর্ধেক সম্পদ জ্বালাই দিছে, নষ্ট করে দিছে শুধু তাদের কি পারমিশনের জন্য। কেন এই এইরকম ইমার্জেন্সি সার্ভিসে আপনি হায়ার অথরিটির হয়তো নাও থাকতে পারে, সামহাও সে কোনোভাবে আপনার সাথে কমিউনিকেট না করতে পারে, তখন আপনি কি করবেন? তখন আপনি এইভাবে বন্ধ করে রাখবেন? এইটা কোনো দেশে শুনছেন যে হায়ার অথরিটির জন্য মানে পুরা এয়ারপোর্ট মানে পুড়ে যাচ্ছে? আমার মনে হয় যে সবগুলা প্লেনেও যদি আগুন লেগে যেত, বলতো যে হায়ার অথরিটির নির্দেশ নেই, আমি আপনাদেরকে ঢুকতে দিব না। তার চেয়ে বড় কথা আপনি দেখেন, আমি তো উত্তরায় ছিলাম, আমি জানি, আমি এয়ারপোর্টে অনেকবার গেছি। এয়ারপোর্টের ভিতরে রানওয়েতে 3টা ফায়ার সার্ভিসের গাড়ি থাকে এবং 3টা সবসময় লোডেড থাকে। যখন একটা প্লেন ল্যান্ডিং করে তখনই কিন্তু ওর পিছনে পিছনে ফায়ার সার্ভিসের গাড়িটা আসে। তাহলে আমার কথা হইলো, যখন এই কুরিয়ার সার্ভিসে আগুনটা লাগলো তখন এই 3টা গাড়ি, ফায়ার সার্ভিসের গাড়ি কোথায় ছিল? তারা কেন আগুনটা নেভালো না? এইটা হচ্ছে আমার প্রশ্ন। এবং কি 1 ঘন্টা ধরে আগুন জ্বলার পরে আসছে ফায়ার সার্ভিস, হয়তো রোডে জ্যাম ছিল, বলতে পারে, কোনো সমস্যা নেই, হয়তো সামহাও কোনো কারণে আসতে পারে নাই, একটা ভুল হইতেই পারে। কিন্তু ফায়ার সার্ভিস আসার পর ঢুকার যে নির্দেশটা, ঢুকতে দিল না হায়ার অথরিটি, এটা সাধারণ জনগণ কি মেনে নিবে বলেন?
এখন যে এতগুলা মানুষের সাই সম্পদ তাদের প্রোডাক্ট যে জ্বলে গেল, প্রায় এত এত- আমি শুনছি এটার ক্ষতির পরিমাণটা এখনো নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, কিন্তু যতটুকু আইডিয়া করা যাচ্ছে অনেক পৃথিবীর মধ্যে তো অনেক দেশ আছে, কিছু কিছু দেশের জিডিপির থেকেও নাকি বেশি সম্পদ বার্নিং হয়েছে। এই যে এখন হায়ার অথরিটির নির্দেশের জন্য যে আপনারা এটা নেভালেন না, এখন কি ওই টাকাটা আপনার হায়ার অথরিটি আপনাকে দিবে? আপনারাই বলেন যে, মানে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন যে এই যে হায়ার অথরিটির জন্য আপনারা বসে আছেন, হায়ার অথরিটি যদি আপনাদেরকে অ্যাক্সেস না দেয়, আপনারা গেট খুলবেন না। এখন যে এতগুলো টাকার মাল সম্পদ নষ্ট হইলো, এই এই দায়ভার কে নিবে? ওই আপনার হায়ার অথরিটিকে। তাইলে এখন ওইটা মানে আস্কিং করা দরকার, তাইলে আপনার এই দায়ভারটা আপনি নেন এবং এই ক্ষতিপূরণটা আপনারা দেন, যেহেতু আপনাদের জন্যই আপনাদের পারমিশনের কারণে এটা খোলা হয় নাই। তারপরে এরপরে ফায়ার সার্ভিস অনেকভাবে দূর থেকে নাকি পানি ছিটানোর চেষ্টা করতেছে, কিন্তু ওই এরিয়াটা নাকি এত কনজাস্টেড যে ওইখান থেকে একটু বাতাসও নাকি বের হয়ে আসা যাওয়া করতে পারে না। তো এত দূর থেকে পানি মারতেছে, পানি কি নিববে? কোনোভাবেই নিববে না। এরপর কি করলো, যখন আরও 1 ঘন্টা পার হয়ে গেল, তাইলে টোটাল কয় ঘন্টা ধরছে, ধরার পর থেকে 1 ঘন্টা জ্বলছে, ফায়ার সার্ভিস এসে 1 ঘন্টা ওয়েট করছে। 1 ঘন্টা পরে যখন 3 নাম্বার গেট ওয়্যার হাউস আগুনটা লাগছে, তখন কি করছে, তখন জনগণ আর মানে রোশানল সামলাইতে না পারে, জনগণ একটা গেট ভেঙে ফেলছে, ওই গেট দিয়ে ফায়ার সার্ভিস ঢুকছে। ততক্ষণে মানে পুরা কন্টিনেন্টালে আগুনটা ধরে গেছে। তখন এই আর 2টা ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে কাজ হচ্ছে না, 2-3টা ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে আর কাজ হচ্ছে না। আচ্ছা যাই হোক, এরপরে এরপরে কি করলো, পরবর্তী যে গেটে আগুন ধরলো ওইখানেও তারা ব্লক করে রাখছে যে ঢুকা যাবে না, ঢুকতে দেওয়া যাবে না। এখন ঢুকতে না দেওয়ার কারণ হিসেবে তারা দেখাচ্ছে যে এইটা একটা সিকিউরিটি ইস্যু। এখন আপনার সিকিউরিটি ইস্যু কই গেল? এখন তো পুরেই গেল। তাইলে সিকিউরিটি ইস্যুই যদি হয়, আমি মনে করলাম চুরি হইলো, চুরি হইলে তো ফেরত পাওয়ার অন্তত চান্স থাকবে, চুরি হইলে তো অন্তত দেখার চান্স থাকবে। এত হাজার হাজার সিসিটিভি ক্যামেরা, হাজার হাজার মিডিয়া লাইভ করতেছে, ওইখান থেকে আপনি কি মনে করেন এটা নিরাপত্তা ইস্যু? আমি যদি মনেও করি নিরাপত্তা ইস্যু, তাইলে এই যে এখন এতগুলা মালপত্র, মানুষের সম্পদ, স্বপ্ন পুড়ে গেছে, এখন ওই জিনিসগুলা কি আবার রিকভার করা সম্ভব? চুরি হইলে তো রিকভার করা সম্ভব। তো এরপরে এরপরে তারা এসে আমার বলতেছে, রাতের দিকে আমি আবার কল দিছি, কল দেওয়ার পরে বলতেছে, দেখ এই এই যে পুরো আগুনটা, এটা হচ্ছে একটা পুরা পরিকল্পিত আগুন, এটা কোনো ইনসিডেন্ট হইতে পারে না। এই যে ছোটোখাটো বিষয়গুলো লক্ষ্য করলেই দেখা যায়। আচ্ছা যাই হোক, আম, এরপরে কি হইল, এরপরে আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম যে এখন পরিস্থিতি কি, বলতেছে আগুন জ্বলতে জ্বলতে নিভছে, ফায়ার সার্ভিস নিভাইতে পারে নাই। ফায়ার সার্ভিস আসলে এই যে এই ঘটনাটা, এটা হচ্ছে ব্যর্থ, ফায়ার সার্ভিস নিভাইতে পারে নাই। এবং কি এই যে ইয়ের কথা বললাম আমি, বাণিজ্য উপদেষ্টা, সে আমার বলতেছে, এরপর বাণিজ্য উপদেষ্টা আসছে, এসে যখন সাংবাদিকরা প্রশ্ন করতেছে যে মানে এখন কি পরিস্থিতি, কি আসবে বিষয়, সে বলতেছে কি যে আগুনটা এখন নিয়ন্ত্রণে আছে। আগুনটা যদি নিয়ন্ত্রণে থাকে, আমার কথা হলো আগুন যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে তো আর জ্বলতে জ্বলতে নেভার কথা না। সে বলতেছে এইটা হচ্ছে একদম ডাহা মিথ্যা কথা। যখন বাণিজ্য উপদেষ্টা এই কথা বলতেছে, তার পিছনে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, কিন্তু একটা টিভি মিডিয়া তাকে প্রশ্ন করতেছে না যে যদি যদি আপনাদের নিয়ন্ত্রণে আগুন থাকে, আগুন কি এরকম দাউ দাউ করে জ্বলতে পারে? এরকম কি আরেকটা কন্টিনেন্টে ছড়াইতে পারে আপনাদের নিয়ন্ত্রণেই যদি থাকে? ওই যে তখন টিভি মিডিয়াগুলা ম্যাও ম্যাও করতেছে, আমি জানি না কেন। এখন কি তাদের মুখে তালা আছে নাকি? আমি মানছি এক সময় স্বৈরা শাসক থাকার সময় তারা কোনো কথা বলতে পারতো না, মুখে তালা ছিল। এখন আপনাদের প্রশ্ন করার অধিকার আছে, তাহলে আপনারা কেন এই কথাগুলো জিজ্ঞেস করতেছেন না? এবং কি আমি দেখছি যে বাণিজ্য উপদেষ্টাকে যখন একটা ছেলে প্রশ্ন করছে যে আপনি তাইলে এখন আপনার স্টেটমেন্ট কি, সে বলতেছে আমি কি এখন স্টেটমেন্ট দিব না কি, আপনি কি মনে করেন আমার কি এখন স্টেটমেন্ট দেওয়া উচিত? হ্যাঁ, আপনার অবশ্যই স্টেটমেন্ট দেওয়া উচিত। আপনার স্টেটমেন্ট যদি নাই পায়, আপনি যদি স্টেটমেন্ট নাই দিতে আসেন, তাহলে আপনার পরিদর্শক
পরিদর্শন করার আসার কোনো দরকারই নেই, আপনি পরিদর্শন করতে আসতে পারেনই না। যে পরিদর্শন করে একটা স্টেটমেন্ট, একটা বিবরণ যে এখন কি অবস্থা, সার্বিক পরিস্থিতির অবস্থা বর্ণনা করতে পারবে, তার স্টেটমেন্ট দেওয়া প্রয়োজন। তাহলে আপনি কেন আসছেন পরিদর্শন করতে? এবং কি সে খুবই উঁচু গলায় কথা বলতেছে, ধমক দিয়ে বলতেছে। তা আমার কথা হইলো, আপনাকে এই ধমক দেওয়ার এই কণ্ঠস্বরটা এই টিভি মিডিয়া, এই বাংলাদেশের মানুষ, এই ছাত্র সমাজ সবাই আপনাকে দিছে। সো আপনার কোনো রাইট নাই যে আপনি এভাবে কথা বলতে পারেন। আচ্ছা যাই হোক, আমি ওইটা নিয়ে ওইটা বিষয় না, কিন্তু আপনার অবশ্যই স্টেটমেন্ট দেওয়া উচিত যে সার্বিক পরিস্থিতি এখন কি। তো তাকে যখন সর্বশেষ জিজ্ঞেস করলো যে এখন কি, মানে সে বলতেছে যে এখন আগুন মোটামুটি আমাদের নিয়ন্ত্রণে আছে। তো তখন মানে ওই যখন এই কথা বলছে তখনও হাজার হাজার মানুষ লাইভ দেখতেছে যে আগুন খুব দাউ দাউ করে জ্বলতেছে। ফায়ার সার্ভিস আরও ব্যাকআপ টিম নিয়ে আসছে, পানি দিচ্ছে, কিন্তু আগুনকে কোনোভাবেই কন্ট্রোলে নেওয়া যাচ্ছে না। যাই হোক, তো এইভাবে করে তো প্রায় অনেকগুলা মানুষের মালামাল, মানুষের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। শুধু এই ঘটনা না, এর আগে মিরপুরে ঘটলো, চিনি কারখানায় আগুন লাগলো। এই যে এয়ারপোর্টের আগুনটা তো হচ্ছে সবচেয়ে মানে ক্ষতি করছে যে সেই আগুন। আর হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় কলকারখানা, ইন্ডাস্ট্রি, এই আপনি যদি এক সপ্তাহের হিসাব দেখেন, এক সপ্তাহ যদি হিসাব দেখেন তাইলে আপনি বুঝবেন যে কি পরিমাণ আগুন দিয়ে নষ্ট করা হয়েছে বাংলাদেশের সম্পত্তি। তো আমি একটা কথাই বলতে চাই, মানে যেই দেশের এয়ারপোর্টে প্লেন ক্র্যাশ করা ছাড়াই আগুন ধরে, ওই ওই দেশটাকে দেশ না বলে আসলে চিড়িয়াখানা বলাই আমার মতে শ্রেয়। কারণ একটা চিড়িয়াখানা ছাড়া মানে এরকম সার্কাস আর কোথাও আপনি দেখবেন না। মানে এই একদিন বের হতে না হতেই একটা না, মানে এত পরিমাণ যে ঘটনা ঘটে, মানে টিভি মিডিয়াগুলা কাভার করতে পারতেছে না যে তারা কোন কোন ঘটনাটাকে তারা হাইলাইট করবে। প্রতিদিন নতুন কোনো ঘটনা, প্রতিদিন নতুন কোনো ঘটনা। শিক্ষকরা রাস্তায় পড়ে মার খাচ্ছে, তারপরে স্টুডেন্টরা গণভবনের সামনে পুলিশের পিটুনি খাচ্ছে, দেশে আগুন লাগতেছে, বিভিন্ন নেতাকর্মীরা এই করতেছে ওই করতেছে, মানে প্রতিদিন মানে দেশের ক্রাইম, দেশে চুরি ডাকাতি হত্যা মানে ড্রাস্টিক্যালি ইনক্রিজ করছে। আমার মতে যে আমি জানি না, আমি একটা প্রিডিকশন করতেছি। ওই প্রিডিকশনটা হলো এমন একটা সময় আসবে, এই যে স্বৈরা শাসক হাসিনাকে মানুষ এখন যেমন গালি দিতেছে, তারপরে তাকে গণপিটুনিয়ে দিয়ে বার বার করছে, যখন দেখবেন দেশের মানুষের হাতে সুযোগ আসছে পিটুনি দেওয়ার মতো, এই যে উপদেষ্টা মহল, এদেরকে সবাই জুতা দিয়ে পিটাবে, জুতা দিয়ে পিটাবে লিটারালি। আমি আমি কোনো রাজনৈতিক দল করি না, আমি জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ নিয়েছি। আপনারা আমার প্রোফাইল দেখলে দেখবেন সক্রিয়ভাবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। এবং কি আমি পার্সোনালি যে এই আওয়ামী লীগ, তাকে আমি কখনোই পছন্দ করি না। এবং কি আমার ফ্যামিলিও, আমার ফ্যামিলি, আমার 14 গোষ্ঠী কেউই মানে কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত না। তবে আমি পার্সোনালি তাকে চাই না কখনো। কিন্তু আমরা প্রথমে ভাবছিলাম যে এই সরকার যদি যায়, এই যে এখন অন্তর্বর্তীকালীন সরকার, সে হয়তো কোনো একটা ডেভেলপমেন্ট করে যাবে, কোনো একটা দেশকে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসবে, শৃঙ্খলায় নিয়ে আসবে। শৃঙ্খলা তো দূরের কথা, দেশ এমন একটা পর্যায়ে আছে এখন, মানে দেশটাকে আল্লাহ ছাড়া, আমার মনে হয় আল্লাহ ছাড়া আর কেউ দেশটাকে নিয়ন্ত্রণ করতেছে না, মানে কারো হাতে নাই। এই যে আমি একটা মানে সিম্পল উদাহরণ দিচ্ছি, নুরুল হক নূর, ঠিক আছে, ওরে ওই দিন সেনাবাহিনী পিটায়ে হাসপাতালে ভর্তি করছে। কেন আপনি পিটাবেন কেন? তার কি কথা বলার অধিকার নাই? তার কি আপনি কি শেখ হাসিনার মতো তারও মুখের ভাষা কেড়ে নিতে চাচ্ছেন? তাকেও গুম করতে চাচ্ছেন? তাহলে তাকে আপনি পেটাবেন কেন? এবং কি যখন ওরে পেটাইছে, এরপরে দেখলাম আইন উপদেষ্টা পোস্ট দিছে যে নুরুল হক নুরুর ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। চিন্তা করতে পারতেছেন যে সেনাবাহিনী পিটায়, আবার আইনমন্ত্রী এটা দিছে যে তার এই ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমার কথা হইলো তাইলে দেশটা মূলত চালাচ্ছে কে? উপদেষ্টারাও ওই সময় পোস্ট দিছে এই ঘটনার জন্য আমরা খুবই
লজ্জিত। আরে ভাই, তোরা যদি লজ্জিত হোস তাইলে দেশটা চালাচ্ছে কে? তোদের তাইলে এই যে আইন, এই সেনাবাহিনী, এই পুলিশ, এদেরকে কন্ট্রোলটা করতেছে কে? হুইজ হি? মানে এইটার কোনো জবাব আমি আসলে পাচ্ছি না। তারপর আপনি আরেকটা জিনিস যদি খেয়াল করেন, এই যে আগুন লাগার রিসেন্ট যে ঘটনাগুলা, দেশের যে অস্থিতিকর পরিস্থিতি, চুরি ডাকাতি খুন গুম আগুন, এই যে এই মাসের মধ্যে, নির্বাচনের আগে আগে এই মাসের মধ্যে এগুলা বেড়ে গেছে। এগুলা বাড়ার আমি মনে করি অন্যতম একটা, এর পিছনে এইটাও হইতে পারে, আমার যে ধারণা হিসেবে আমি বলতেছি। দেখেন, বিএনপি তিস্তা বাঁচাও যেই একটা মশাল মিছিল করছে, ওই মিছিলটা তো সবাই দেখছেন। উপদেষ্টা, প্রধান উপদেষ্টা জেট কেনার কথা বলছে। ফাইটিং জেট কেনার যখন ঘোষণা দিল, এখানে তিস্তা তিস্তা বাঁচাও যখন মশাল মিছিল বিএনপি বের করলো, দেখেন এরপর পরে কিন্তু মানে ড্রাস্টিক্যালি দেশের এই অবনতিগুলা হচ্ছে। আমার মতে যে এখানে রয়ের একটা হাত থাকতে পারে। আপনি যদি পূর্বের ঘটনাগুলো অ্যানালাইজ করেন, যখনই বাংলাদেশ এমন বড় কোনো পদক্ষেপ নিছে, তখনই বাংলাদেশের কোনো না কোনো মানে এরকম বড় রকমের একটা ক্ষতির সম্মুখীন হইতে হয়েছে। তো বাংলাদেশ আসলে আমি বলবো এখন যে সার্বিক পরিস্থিতি, এই সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউনূস সরকার পুরোপুরি ব্যর্থ, এবং কি তার উপদেষ্টারাও পুরোপুরি ব্যর্থ। তা আমার কথা হইলো, যদি ব্যর্থই হন, আপনার তো উচিত যে যখন আপনি ব্যর্থ হইছেন, আপনার এই গদি ছেড়ে দেওয়া উচিত। আপনি কেন বসে আছেন? এবং কি সবগুলো উপদেষ্টার কাছেও আমার একই প্রশ্ন, আপনারা কেন বসে আছেন? সাপোজ আমি দেশের সরকার, আমি উপদেষ্টা, এখন আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকে আজকে দায়িত্ব দেওয়া হয়েছে, গত এরপরে 1 মাস অ্যানালাইজ করলাম যে আমার দ্বারা কি কি দেশের উন্নতি হয়েছে, আমি কি আসলেই কাজ করতে পারতেছি কিনা। যখন আমার উপরের মহল নোটিস করলো আমি আসলে সিগনিফিকেন্টলি কোনো উন্নতি করতে পারতেছি না, আমার দ্বারা কোনো কাজ হচ্ছে না, আমি কোনো কাজকে হ্যান্ডেল করতে পারতেছি না, তাহলে আমার মেয়াদ হচ্ছে 5 বছর, আমাকে নিয়োগ দিছে 1 মাস আগে, কারণ আমি কোনো কাজ করতে পারতেছি না, তার মানে কি আমাকে 5 বছর থেকে যাইতে হবে? যাই হোক, 5 বছর পরে আমি লিভ নিব, এখন থেকে যাই। এখন তো আমাকে ইয়ে করে ফেলছে, তারা ওই আসনে বসাই ফেলছে। মানে ব্যাপারটা আপনি যদি খেয়াল করেন তাইলে দেখবেন ব্যাপারটা এমনই যে তোমাকে এখন বসাইছি, নির্বাচনের আগে তোমরা যাইতে পারবে না। কেন যাইতে পারবেন না? আপনি যদি দেশকে কন্ট্রোল না করতে পারেন, আপনার উচিত অন্যজনের হাতে তুলে দেওয়া, যে দেশটাকে কন্ট্রোল করতে পারবে। আপনার উচিত উপদেশটা চেঞ্জ করা। আপনার উচিত যে দেশের যেই সার্বিক নিয়ন্ত্রণে কাজ করা। আপনি কি কি কাজ করতে পারতেছেন? আমার পার্সোনালি মনে হয় যে উপদেশটা মহল আছে, এরা পুরাটাই একটা পুতুল। এদের বিহাইন্ডে কেউ না কেউ তাদেরকে পরিচালনা করতেছে। এটাই হচ্ছে আমার মূল কথা। এবার আসি কিছু বিচ্ছিন্ন ঘটনায়। আম, এই যে শফিকুল আলম, পিএস শফিকুল আলম is chilling and reviving in কক্সবাজার with her families when Bangladesh is burning from airport. চিন্তা করতে পারতেছেন? সে আহ, মানে ইয়ে করতেছে, কক্স যখন বাংলাদেশের এই পরিস্থিতি, রাতের বেলা সে পোস্ট দিছে, এই শফিকুল আলম খাবারের পোস্ট দিছে এবং তার ফ্যামিলির সাথে এনজয় করতেছে কক্সবাজার গিয়ে। চিন্তা করেন ভাই, মানে বাংলাদেশ কোন জায়গায় আছে? মানে মাঝে মধ্যে মন চায় যে শালা আল্লাহ কেন যে ডানা দিল না, দুই পাশে ডানা দিলে এই দেশটা ছেড়ে অনেক আগেই চলে যাইতাম। এত পরিমাণ খারাপ লাগতেছে যে মানে কি বলবো, এদের আসলে বিবেক আল্লাহ কোন জায়গায় রাখছে চিন্তা করেন। ওদের মানে ডোন্ট কেয়ার একটা ভাব, বাংলাদেশ পচে যাক, বাংলাদেশ আগুন লেগে যাক, আমার ডুয়েল পাসপোর্ট আছে, আমার সেফ এক্সিট জোন আছে, অন্য সরকার আসবে আমি এই দেশ থেকে চলে যাব, আমি টাকা বানাই নিছি, আমার কি দরকার বাংলাদেশ নিয়ে চিন্তা করার? আমি তো বাংলাদেশ থেকে ধনী হয়ে গেছি, বাংলাদেশ থেকে টাকা কামাই নিছি, এখন তো আমার আর কোনো প্রয়োজন নাই। ব্যাপারটা হলো এরকম। তো এখন এরপরে যে ঘটনা, সেটা হলো এই যে আমি ফেসবুকে স্ক্রল করতেছি,
দেখলাম যে রাফসান দা ছোট ভাই নামে একটা কন্টেন্ট ক্রিয়েটর আছে, যদিও আমি তাকে চিনছি জুলাই আন্দোলনে, যখন সে মাইর খাইলো, মাইর খায় নাই, হাত তুলে নাই গায়ের উপরে স্টুডেন্টরা, যখন গাড়ি থেকে নামছে তাকে পাঠাই দিছে, কারণ আমি যতটুকু জানি সে নাকি আওয়ামী লীগের সাথে হাত হাত ছিল, তো ওই তহিদ আফ্রিদির ছোট ভাই আর কি বলতে পারেন। তো সে ওই সময় থেকে তাকে চিনি, এর আগে আমি আসলে ওর চিনতাম না। সে কি করছে, এই যে এয়ারপোর্টে যখন আগুনটা লাগলো, সে তার যে গাড়ির যেই স্কাই ভিউ রূপটা আছে গ্লাসের, ওইখান থেকে ধোঁয়াগুলায় আকাশটা কালো হয়ে গেছে। সে কি করছে, নিচ থেকে এমন একটা ছবি তুলছে, লিখছে, ক্যাপশনে লিখছে, দ্য স্কাই ইজ টু প্রিটি টুডে। মানে চিন্তা করতে পারেন যে একটা দেশের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, উপদেষ্টা মহল, এবং কি উপদেষ্টাদের পর্যন্ত কোনো খোঁজ খবর নাই যে বাংলাদেশে আসলে হচ্ছেটা কি, হোয়াট হ্যাপেন্ড উইথ বাংলাদেশ, মানে কি হচ্ছে বাংলাদেশে কারোর জানার প্রয়োজন নাই। সবাই তার নিজ ধান্দায়, অথচ এই যে 18 কোটি বাংলাদেশের মানুষ, তারা যে কি পরিমাণ সাফার করবে নেক্সট 5 ইয়ার্স, নেক্সট 10 ইয়ার্স, তাদের চিন্তাতেও নাই, তারা তো চলে যাবে। আপনি আজকে আমার কথাটা মিলাই নিয়েন, আজকের ডেট হচ্ছে 10/19/2025, যখন 2026-এর নির্বাচন হবে, নতুন সরকার দেশ গঠন করবে, এই যে এই উপদেষ্টা মহল 90% লোক এই দেশ থেকে চলে যাবে। উপদেষ্টাদের 100 জনের মধ্যে 90 জনই দেশ ত্যাগ করবে। সাফার করবে কে? সাফার করবে বাংলাদেশের 18 কোটি ইন্ডিভিজুয়ালস। বুঝা গেল? তো এই বাংলাদেশ আসলে কিভাবে চলতেছে আমার মাথায় আসে না। বাংলাদেশটা চালাচ্ছে কে? কিভাবে চলতেছে? কেমনে চলতেছে? কি হচ্ছে বাংলাদেশে? কেউই জানে না। শুধু ভাই আমাদের আল্লাহ ছাড়া আর কেউ নাই। আজকে যে পরিমাণ বাংলাদেশের পরিস্থিতি দেখতেছি, আপনাকে খুন, গুম, হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি, আগুন লাগা, এগুলো আসলে এখন আমাদের কাছে খুব নর্মাল একটা বিষয় হয়ে গেছে, খুব নর্মাল বিষয় হয়ে গেছে বাংলাদেশের জন্য। অন্তত আমার মনে হয় না আওয়ামী লীগ সরকারের আমলেও এত দুর্নীতি থাকার পরও এরকম দেশের পরিস্থিতির অবনতি হয় নাই। এখন যে অবনতি হয়েছে, এখন যেই পরিমাণ অবনতি হয়েছে, তো আল্লাহ কিভাবে বাঁচায় রাখছে দেখে বেঁচে আছি। নাই যে আসলে বাংলাদেশে বেঁচে থাকাটাই অস্বাভাবিক, যে আপনি বাংলাদেশে সারভাইভ করে বেঁচে আছেন এটাই অস্বাভাবিক। এই দেশ ভালো মানুষের জন্য না, এই দেশ হচ্ছে চোর, বদমাশ, গুন্ডা, এদের জন্য। আওয়ামী লীগ সরকারই হচ্ছে মানে পারফেক্ট সরকার ছিল, মানে এই গুম খুন মারধর এইগুলা করতো ও। আমার মনে হয় যে এই এই দেশের জন্য এইরকম সরকার ছাড়া আর কোনো কাজ নাই। মানে পুরোপুরি, মানে আপনার মুখে যদি তালা থাকতো, আমার মনে হয় যে মুখে তালা ছিল ঠিক আছে, খুন গুণ অন্যায় অনেক করছে, টাকা তো লুটপাট করছেই, বাংলাদেশের মানুষের অনেক ক্ষতি করছে, কিন্তু দেশটা নিয়ন্ত্রণে ছিল তখন, দেশটা খুব নিয়ন্ত্রণে ছিল। এই যে এখন এনসিপি বলেন, এই উপদেষ্টা মহল বলেন, এ কি করতেছে, কি করতেছে ভাই? কিছুই, মানে কোনো অ্যাকশন নিতেছে না। আপনি দেখেন এই যে 24-এর যে অভ্যুত্থানের পর আজকে প্রায় 1 বছর থেকে বেশি হইল, সিগনিফিকেন্টলি কি উন্নতি দেখছেন? সরকার বলছে যে শিক্ষাক্ষেত্রে সবার প্রথম উন্নতি করবে, কি উন্নতি করছে শিক্ষাক্ষেত্রে? কিছুই করে নাই। আমার পূর্বের ভিডিওগুলো যদি দেখেন বুঝতে পারবেন আমি আমি কি পরিমাণ সাফার করতেছি এখন একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হওয়ার জন্য। মানে বাংলাদেশের স্টুডেন্টরা কি পরিমাণ সাফার করতে হয় ছোটোখাটো বিষয় নিয়ে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আসলে কিছু বলার নাই। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন।